আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। দিল্লিতে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভরত পড়ুয়াদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ এবং পুলিশ কর্মীদের বিরুদ্ধে হিংসার অভিযোগ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট আজ 5 সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে। প্রত্যেক শ্রোতা বন্ধুদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন। কারণ কেন আমরা আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেক দিনের আকাশবাণী আগরতলা বাংলা সংবাদ, এবং সেই সংবাদটি পাওয়ার জন্য আপনারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। কেন্দ্রীয় সরকার নাগরিকত্বের আবেদন নিষ্পত্তির প্রক্রিয়ায় পরিবর্তন করে এই ক্ষমতা জেলা শাসকদের হাতে দেওয়ার জন্য দ্য সিটিজেনশিপ থার্ড অ্যামেন্ডমেন্ট রুলস 2026 জারি করেছে। একাধিক কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ পশ্চিমবঙ্গ এসেছেন। বাংলাদেশের জাতীয়তাবাদী পার্টি বিএনপির বিশিষ্ট নেতা মির্জা ফখরুল আলমগীর আজ সে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত কলম্বিয়ায় 30 দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বিডব্লিউএফ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের মহিলা জুটি তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। আসছে বিস্তারিত খবরে। দিল্লিতে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভরত পড়ুয়াদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ এবং পুলিশ কর্মীদের বিরুদ্ধে হিংসার অভিযোগ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট আজ 5 সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে। শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি আর সুভাষ রেড্ডি এই দলের নেতৃত্ব দেবেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং 2 বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহানার বেঞ্চ জানিয়েছেন, কমিটিতে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রবি শঙ্কর ঝা, দিল্লি হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শৈলেন্দ্র কর, কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর প্রাক্তন নির্দেশক ঋষি কুমার শুক্লা এবং মেঘালয় পুলিশের প্রাক্তন মহানির্দেশক এল.আর. বিষ্ণোই রয়েছেন। শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে, উচ্চ সতর্কতার বিষয় হওয়ায় এই কমিটি যে তদন্ত করবে তা মাত্র একবারের জন্যই গৃহীত হবে তা নয়। নিরবচ্ছিন্ন এবং নির্দিষ্ট সময় অন্তর বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে অন্তর্বর্তী রিপোর্ট জমা দেওয়ার জন্য বলেছে বেঞ্চ। শীর্ষ আদালত বেশ কয়েকটি বিষয়ের ওপর সর্বাপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ আরোপ করতে বলেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল নির্দিষ্ট লক্ষ্য স্থির করে চালানো হিংসা এবং মহিলা আন্দোলনকারীদের হেনস্থা ও শ্লীলতাহানি। উল্লেখ্য, নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে গত 20 জুলাই ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযানের সময় হিংসাত্মক সংঘর্ষে আন্দোলনকারী এবং নিরাপত্তা বাহিনী উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হন। ঝাড়খণ্ড হাইকোর্ট একাদশ থেকে ত্রয়োদশ জেপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা এবং খাদ্য সুরক্ষা আধিকারিক পরীক্ষার মাধ্যমে হওয়া নিয়োগ বাতিলের বিষয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। পরীক্ষা ও নিয়োগ বাতিল করে রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া 3টি পৃথক আবেদনের শুনানিতে বিচারপতি দীপক রোশন এই নির্দেশ দেন। নির্বাচিত প্রার্থীদের কাজে পুনর্বহালের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যথাযথ আইনি প্রক্রিয়া এবং ন্যায় বিচারের নীতি অনুসরণ না করে তাদের চাকরি থেকে অপসারণ করা যায় না বলেও বিচারপতির অভিমত। এ বিষয়ে রাজ্য সরকার এবং ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন জেপিএসসির কাছে জবাব চেয়েছে হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি আগামী 15 সেপ্টেম্বর। সরকার আজ দিল্লি মাস্টার প্ল্যান 2047 প্রকাশ করেছে। এই পরিকল্পনায় দিল্লিকে বিশ্বমানের, পরিবেশ বান্ধব, স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক রাজধানী হিসেবে গড়ে তোলার দীর্ঘমেয়াদী উদ্যোগ নেওয়া হয়েছে। মাস্টার প্ল্যানে অর্থনৈতিক বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং উন্নত জীবনযাত্রার মান নিশ্চিত করার পাশাপাশি দিল্লির সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে প্রায় 3,20,00,000 মানুষ বসবাসকারী জাতীয় রাজধানীকে অর্থনৈতিকভাবে প্রাণবন্ত শহর হিসেবে গড়ে তোলাই মাস্টার প্ল্যানের লক্ষ্য। অনুষ্ঠানে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল বলেন, আগামী কয়েক বছরে জাতীয় রাজধানীতে প্রায় 30 থেকে 40 লক্ষ নতুন ফ্ল্যাট তৈরি করা হবে। দিল্লির বিপুল জনসংখ্যার প্রেক্ষিতে আবাসনের চাহিদা মেটাতেই এই উদ্যোগ। চেন্নাইয়ের কাছে মহাবালিপুরমে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে 31তম দক্ষিণাঞ্চলীয় পরিষদের বৈঠক সম্পন্ন হয়েছে। ওই অঞ্চলের উন্নয়ন ও বিকাশের ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বরিষ্ঠ আধিকারিকরা নিজেদের মধ্যে মতবিনিময় করেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়, কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি.কে শিবকুমার, কেরালামের মুখ্যমন্ত্রী সতীশন, তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী মাল্লু ভাট্টি বিক্রমার্কা এবং
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বৈঠকে যোগ দেন। এছাড়াও পুদুচেরি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপাল, লাক্ষাদ্বীপের প্রশাসক এবং একাধিক মন্ত্রকের বরিষ্ঠ আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন। স্বাস্থ্যক্ষেত্রে অর্থের যোগান, পরিকাঠামো উন্নয়ন, পরিবেশ রক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে সহযোগিতামূলক গণতান্ত্রিক ব্যবস্থাপনার ওপর সকলেই জোর দিয়েছেন। কেন্দ্রীয় সরকার নাগরিকত্বের আবেদন নিষ্পত্তির প্রক্রিয়ায় পরিবর্তন করেছে। গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ এবং অসম ও ত্রিপুরার উপজাতি এলাকা বাদে বাকি অংশে নাগরিকত্ব আইনে 6(b) ধারার অধীনে আবেদন গ্রহণ, যাচাই এবং উপযুক্ত ক্ষেত্রে নাগরিকত্ব প্রদানের ক্ষমতা দিতে স্বরাষ্ট্র মন্ত্রক দ্য সিটিজেনশিপ থার্ড অ্যামেন্ডমেন্ট রুলস 2026 জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী এতদিন যে ক্ষমতা এম্পাওয়ার্ড কমিটি ও ডেজিগনেটেড অফিসারের হাতে ছিল তা এবার থেকে জেলা শাসকদের হাতে ন্যস্ত করা হলো। জম্মু কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলেও এই নির্দেশিকা কার্যকর হবে। সংশোধিত নিয়মে স্পষ্ট বলা হয়েছে, জেলা শাসক আবেদনকারীর নথি যাচাই, প্রয়োজনীয় অনুসন্ধান এবং নাগরিকত্ব আইনে নির্ধারিত আনুগত্যের শপথ গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করবেন। আবেদনকারীকে উপযুক্ত বলে সন্তুষ্ট হলে তিনিই ভারতীয় নাগরিকত্ব প্রদান করবেন। সমস্ত আবেদন ইলেকট্রনিক পদ্ধতিতে জমা ও প্রক্রিয়াকরণ করা হবে। আবেদনকারী নির্ধারিত সুযোগ পেয়েও শপথ গ্রহণের জন্য ব্যক্তিগতভাবে হাজির না হলে আবেদন খারিজ করার ক্ষমতা জেলা শাসকের থাকবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে এসেছেন। বাগডোগরা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সহ তাঁর একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। এছাড়াও সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন তিনি। শিলিগুড়িতে কাওয়াখালীতে আগামীকাল নতুন ফৌজদারি আইন বিষয়ে 5 দিনের একটি বিশেষ ন্যায় সংহিতা প্রদর্শনীর উদ্বোধন করবেন শ্রী শাহ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকবেন। সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করবেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলি এখন পশ্চিমবঙ্গে সমানভাবে চালু হওয়ায় রাজ্যের মহিলা এবং শিশুরা উপকৃত হবেন বলে কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী মত প্রকাশ করেছেন। কলকাতায় আজ তিনি মন্ত্রকের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। মন্ত্রী বলেন, কেন্দ্র সব রকম ভাবে রাজ্যের পাশে রয়েছে। সেপ্টেম্বর মাস পোষণ মাস, সেই উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হবে বলেও তিনি জানান। পোষণ মাসে আমরা থিম বেসড প্রোগ্রাম করি, এইবারেও করব। ভালোভাবে এখানে পশ্চিমবঙ্গে পোষণ মাস চালায়। এইবারে যেটা থিম আমরা ফাইনাল করবো, ওই থিম বেসড অ্যাক্টিভিটিস বেশিভাবে চলুক। গ্রামের লোকেদেরকে এটা বেশি জনজাগরুকতা অভিযানের মাধ্যমে ভালোভাবে ওনারা সঙ্গে মিলে কাজ করুক। আর যে স্কিমগুলো চলছে, স্কিমের জানকারি বা স্কিমের যে লাভার্থীরা ওনারা সহি মতো লাভ পায়। বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি বিএনপির বিশিষ্ট নেতা মির্জা ফখরুল আলমগীর আজ সে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। জাতীয় সংসদে আয়োজিত রাষ্ট্রপতি নির্বাচনে 78 বছর বয়সী এই প্রবীণ নেতা 255টি ভোট পান। তিনি চরম দক্ষিণপন্থী বাংলাদেশ জামাতে ইসলাম এবং দেশের প্রথম পড়ুয়াদের নেতৃত্বে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমর্থিত 11টি বিরোধী দল নিয়ে গঠিত জোট প্রার্থী প্রাক্তন সেনা আধিকারিক অলি আহমেদকে পরাজিত করেন। অলি আহমেদ পেয়েছেন মাত্র 88টি ভোট। দেশের মুখ্য নির্বাচন কমিশনার ASM নাজির উদ্দিনের নেতৃত্বে আজ রাষ্ট্রপতি নির্বাচনে 343 জন সাংসদ ভোটদান করেন। আগামীকাল সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ করবেন। উল্লেখ্য, 35 বছর পর এই প্রথম সেদেশের রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেন। শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত কলম্বিয়ায় 30 দিনের অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বগুড়ায় আজ মন্ত্রিসভার বৈঠকের পর রাষ্ট্রপতি আলবার্তো দে লা এসপ্রিয়েলা এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করেন। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ইতিহাসে এই প্রথম কলম্বিয়া জটিল অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে। ভেঙে পড়া আবাসন পুনর্নির্মাণ, স্কুল ও হাসপাতাল সহ জরুরি নাগরিক পরিকাঠামো পুনর্গঠন এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান নতুন করে চালু করতে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হবে। এদিকে 7.4 মাত্রা ওই ভূমিকম্পে আজ সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 319-এ, আহত 4400-এর বেশি মানুষ, নিখোঁজ 260 জন।
বিডব্লিউএফ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের মহিলা জুটি তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। নতুন দিল্লিতে আয়োজিত এই প্রতিযোগিতায় ভারতীয় জুটি সপ্তম বাছাই জাপানের প্রতিদ্বন্দ্বীকে 21-16, 21-12 স্ট্রেট সেটে হারিয়ে দেন। আগামীকাল কোয়ার্টার ফাইনালে ভারতীয় জুটি চীনা প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবেন। এদিকে পুরুষদের সিঙ্গলসের প্রি কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছেন আয়ুষ শেট্টি। ডুরান্ড কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে আজ মোহনবাগান সুপার জায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলা গোলশূন্য রয়েছে। এর আগে ইস্ট বেঙ্গল 135তম ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে ওঠে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দিল্লিতে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভরত পড়ুয়াদের ওপর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ এবং পুলিশ কর্মীদের বিরুদ্ধে হিংসার অভিযোগ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট আজ 5 সদস্যের ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে। একাধিক কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ পশ্চিমবঙ্গ এসেছেন। বাংলাদেশ জাতীয়তা পার্টির বিশিষ্ট নেতা মির্জা ফখরুল আলমগীর আজ সে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। খবর শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50 মিনিটে।